আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসছো তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমার এই চ্যানেলে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিকের ভিডিও করতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তাপমাত্রা ও তাপ। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তির ভিতরে তিনটা সাব টপিক আছে, আমরা সেই তিনটি নিয়ে আজকে আলোচনা করব। তাপ শক্তি, অণুর গতিশক্তি ও তাপমাত্রা, আর হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ধারণা। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম টপিকটার নামই পাচ্ছি আমরা কি, তাপ শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করবো খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা প্রথমত আলোচনা করব তাপ শক্তি বিষয়টা কি। আমরা এর আগের পর্বে অর্থাৎ গত পর্বে আমরা বলে দিয়েছি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার পূর্বের ক্লাসে যদি তোমরা না করে থাকো তাহলে অবশ্যই আগে দেখে নিবে, কারণ ওইটা না দেখলে আজকে টপিকটা খুব একটা বুঝবে না, কারণ ওই টপিকে ওই অধ্যায়ে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখন দেখো, প্রথমত বলতেছি তাপ শক্তি। যেহেতু তাপ এক প্রকার শক্তি বলেই দিলাম, তার মানে তাপমাত্রাকে আমরা শক্তির সাহায্যে পরিমাপ করব, বা তাপমাত্রা সব সময় আমরা শক্তির সাহায্যে পরিমাপ করে থাকি। মনে রাখবা, তাপমাত্রা প্রকাশ করা হয় ক্যালোরি এককে অথবা জুল এককে। যদিও তাপমাত্রার আন্তর্জাতিক একক কিন্তু হচ্ছে কেলভিন, আমরা সেটা নিয়ে একটু পরে জানবো। তাপমাত্রা বা শক্তি যেটা, তাপ শক্তি যেটা, তো তাপ শক্তি বিষয়টাকে আমরা আসলে প্রকাশ করি ক্যালোরি এককে অথবা জুল এককে। এখন বিষয়টা কি তোমরা কিন্তু বুঝে যাবে একটু সহজে। সেটা হচ্ছে ক্যালোরি বিষয়টা কি। আমাদের শরীরে আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবার থেকে এক প্রকার তাপ শক্তি উৎপন্ন হয়, এবং সেই তাপ শক্তি থেকে আমাদের শরীরে রক্ত মাংস বা শরীরটা ঠিক থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝে যাচ্ছ যে তোমাদের তাপ শক্তি ব্যাপারটা কি। মনে রাখবা, তাপ শক্তির একক হচ্ছে জুল অথবা ক্যালোরি। আমরা জুল নিতে পারি, অথবা আমরা কিলো জুলও বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, ক্যালোরি। তো এই জিনিসটার মধ্যে একটু সম্পর্কটা তোমাদের বুঝতে হবে। তাপমাত্রা বা তাপ শক্তি পরিমাপের একক হচ্ছে জুল অথবা ক্যালোরি। যদিও বায়োলজিতে তোমরা পেয়ে যাবে, বায়োলজি অর্থাৎ তোমাদের জীববিজ্ঞান অংশে পেয়ে যাবে যে শরীরের জন্য, মানুষের শরীরের জন্য যে শক্তিটা দরকার, যে তাপ শক্তিটা দরকার, সেটি পরিমাপ করা হয় ক্যালোরি এককে। আবার কিছু ক্ষেত্রে তাপ শক্তি পরিমাপ করা হবে জুল এককে। তো এদের মধ্যে তোমাদের একটা সম্পর্ক বুঝতে হবে যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল 1 ক্যালোরি। এই জিনিসটা তোমাদের শুধু মনে রাখবা যে 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল। 1 ক্যালোরি ইকুয়াল কি 4.2 জুল। আবার এখান থেকে আরেকটা জিনিস বলা যেতে পারে যে 1 জুল ইকুয়াল তাহলে কি, 1 জুল ইকুয়াল 0.24 ক্যালোরি। এটা ভালোভাবে মনে রাখবা। তাহলে 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এখন কথা হলো, এই জায়গা থেকে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই যে জুল আর হচ্ছে কিলো জুলের মধ্যে সম্পর্ক কি। মনে রাখবা, কিলো জুল মানে হচ্ছে 1000 জুল ইকুয়াল 1 কিলো জুল। তাহলে আমরা লিখতে পারি যে 1000 জুল ইকুয়াল 1 কিলোজুল, সরি কে জে কিলোজুল। এরপরে দেখো বন্ধুরা, আরেকটা সেম ভাবে যে 1000 ক্যালোরি ইকুয়াল হচ্ছে 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি। তো এই সম্পর্কগুলো তোমাদের মনে থাকলেই তোমাদের তাপশক্তি ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনা করব তোমাদের অণুর গতিশক্তি ও তাপমাত্রা। দেখো বন্ধুরা, আমরা বলতেছি যে অণুর গতিশক্তি এবং তাপমাত্রা। আমি তোমাদের একটু আগে বলে দিলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের উদ্রেক জায়গায় বা অনুভূতি জায়গায়। কিন্তু তাপমাত্রা বিষয়টা একটু আলাদা। তাপমাত্রা বিষয়টা কি? তাপমাত্রা বিষয়টা হচ্ছে কোনো একটি বস্তুর তাপীয় অবস্থা। কোনো একটি বস্তু যখন উত্তপ্ত অবস্থায় থাকে, কি অবস্থায়, কতটুকু তাপে উত্তপ্ত অবস্থায় আছে, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে তাপমাত্রা।
তাহলে তাপমাত্রা বিষয়টা কি? যা কোনো বস্তুর তাপীয় অবস্থা, কোনো বস্তুর তাপীয় অবস্থাটাকে আমরা কি বলবো? তাপমাত্রা। মনে রাখবা তাপমাত্রা পরিমাপের জন্য আমরা আসলে 3 ধরনের স্কেল পেয়ে থাকি, অর্থাৎ তাপমাত্রা পরিমাপের জন্য মোট 3টি স্কেল ব্যবহার করা হয়। এই 3টি স্কেল সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। এবার দেখো আমি তোমাদেরকে বলি যে তাপমাত্রা প্রকাশের জন্য আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, এটা হচ্ছে আন্তর্জাতিক একক। এই কেলভিনকে প্রকাশ করা হয় কে দ্বারা? মনে রাখবা আন্তর্জাতিক একক, তাপমাত্রা প্রকাশের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুধু কেলভিন, তাপমাত্রাটাকে কেলভিন এককে ব্যবহার করব, কিন্তু এছাড়াও বহুল ব্যবহৃত 2টি একক আছে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন জীবনে, আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। মনে রাখবা সেলসিয়াস স্কেলকে প্রকাশ করা হয় সি দ্বারা। সেলসিয়াস স্কেলকে প্রকাশ করা হয় সি দ্বারা। এরপর দেখবা যে যদি তোমাদের জ্বর হয়, জ্বর আসে, তাহলে তোমরা কি করো? ডাক্তারের কাছে যাও, অথবা ডাক্তারের কাছে না গিয়েও বাড়িতেই অনেকের কাছে থার্মোমিটার থাকে। তো থার্মোমিটারে যখন জ্বর পরিমাপ করা হয়, এই যে আমরা বলি যে 99 বা 100 ডিগ্রি জ্বর আসছে, মনে রাখবা এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস একক নয়, এটা কিন্তু ফারেনহাইট এককে। মনে রাখবা মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু ফারেনহাইট স্কেল, সেলসিয়াস নয়। তাহলে আমরা যদি বলি যে 100 ডিগ্রি, অনেক ক্ষেত্রে আমরা এটা ভুল বলে থাকি যে আমাদের শরীরে 100 ডিগ্রি সেলসিয়াস জ্বর হয়েছে, না এটা কিন্তু সেলসিয়াস না, এটা হচ্ছে কি ফারেনহাইট। অর্থাৎ 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়েছে, কারণ এই যে তোমাদের থার্মোমিটারটা তৈরি করা হয় ফারেনহাইট স্কেলে। মনে রাখবা যে থার্মোমিটার তৈরি করা হয় ফারেনহাইট স্কেলে। তাহলে এই যে ফারেনহাইট স্কেল পেলাম, সেলসিয়াস স্কেল পেলাম, এই 3টা স্কেলের মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এই 3টে স্কেলের মধ্যে আমরা সম্পর্কটা এবার একটু বুঝবার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলতেছি যে সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস স্কেলের আইস বিন্দু, মনে রাখবা আমরা প্রত্যেকটা স্কেলের একটা নিম্ন স্থিরাঙ্ক থাকে আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে, অর্থাৎ স্কেলের একটা লিমিট থাকে যে ওই স্কেলের সর্বনিম্ন লিমিট কত আর সর্বোচ্চ লিমিট কত। তো মনে রাখবা সেলসিয়াস স্কেলের আইস বিন্দু হচ্ছে 0 ডিগ্রি। সেলসিয়াস স্কেলের আইস বিন্দু হচ্ছে 0 ডিগ্রি। সেলসিয়াস স্কেলের আইস বিন্দু হচ্ছে 0 ডিগ্রি, মানে বরফ বিন্দু। আমি তোমাদের লিখে দিচ্ছি যে সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু হচ্ছে কত? বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি। আর সেলসিয়াস স্কেলের স্টিম বিন্দু অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটাকে আমরা 3 ভাবে বলতে পারি। অনেক সময় বরফ বিন্দু বলা হয়, বা নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, অথবা আইস বিন্দু বলা হয়। এরপরে ঊর্ধ্ব স্থিরাঙ্কটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অথবা স্টিম বিন্দু বলা হয় স্টিম বিন্দু। তো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। মনে রাখবা অর্থাৎ সেলসিয়াস স্কেল শুরু হয় 0 ডিগ্রি থেকে এবং শেষ হয় 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে। এরপরে ধরে নাও যে কেলভিন স্কেল, মনে রাখবা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কেলভিন স্কেলের এবং সেলসিয়াস স্কেলের মধ্যে খুব একটা বেশি পার্থক্য পাওয়া যায় না। যেটা সেলসিয়াস স্কেলের পরম তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের যেটা পরম তাপমাত্রা, সেটাই শুধুমাত্র কেলভিন স্কেলের সঙ্গে কনভার্ট করতে গেলে 273.15 ডিগ্রি সেলসিয়াস যোগ করতে হয়। মনে রাখবা পরম তাপমাত্রা কাকে বলে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। মনে রাখবা -273 এত ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় পরম তাপমাত্রা। তো এই যে পরম তাপমাত্রার সঙ্গে শুধুমাত্র 273.15 যোগ করলেই কিন্তু আমরা 0 ডিগ্রি সেলসিয়াস পাই। যেহেতু এই যে 273.15 0 ডিগ্রির সঙ্গে যোগ করে, অর্থাৎ আমরা এটা করতে পারি কি যে 0 প্লাস 273.15, কারণ কি আমরা যদি তোমার হচ্ছে 0 ডিগ্রিতে আসতে, অর্থাৎ সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রিতে আসতে আমরা যদি 273.15 যোগ করে থাকি, এজন্য 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এর স্টিম বিন্দুতে যেতে আমাদের যোগ করতে হবে কত? যে আমাদের যোগ করতে হবে শুধুমাত্র 273.15। তার মানে যেটা হচ্ছে পরম তাপমাত্রা -273.15, সেটার সঙ্গে আমরা যদি 273.15 যোগ করি, তাহলে আমরা সেলসিয়াস স্কেলের 0 বিন্দু পেয়ে যাব, বা 0 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাব। তো 0 ডিগ্রি সেলসিয়াস যখন পেয়ে যাব, মনে রাখবা সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে তোমার হচ্ছে নিম্ন লিমিট যেটা, বা
আইস বিন্দু এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু সেম, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য দেখো আমরা কত পেলাম 100 না। সেলসিয়াস স্কেলের জিরো বিন্দু হচ্ছে 0, তারপরে স্টিম বিন্দু মানে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, দুটোর মধ্যে পার্থক্য কত 100। আমরা যদি কেলভিন স্কেলে আসি তাহলে আমরা কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত পাচ্ছি 273.15, তাহলে 273.15, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 373.15, 373.15, কারণ আমি বলে দিলাম এদের মধ্যে পার্থক্যটা কিন্তু সেম, অর্থাৎ সেলসিয়াস স্কেলের পার্থক্য যা কেলভিন স্কেলের পার্থক্য কিন্তু তাই থাকবে। এবার খেয়াল করো ফারেনহাইট স্কেল, তোমাদের বললাম যে জ্বর মাপার ক্ষেত্রে ফারেনহাইট স্কেলটা ব্যবহার করা হয়, তাহলে ফারেনহাইট স্কেলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি, এটা একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের যেটা 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেলের সেটা 32 ডিগ্রি। মনে রাখবা এই জন্য ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বা আইস বিন্দু হচ্ছে 32 ডিগ্রি, 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বা আইস বিন্দু। আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি, 212 ডিগ্রি, তার মানে কি ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এদের মধ্যবর্তী যদি আমরা ডিসটেন্স খুঁজি তাহলে ডিসটেন্সটা দেখবো আমাদের চলে আসবে হচ্ছে 180, বা এদের মধ্যবর্তী ব্যবধানটা হচ্ছে কত 180 ডিগ্রি ফারেনহাইট। এখন আমাদের এই জায়গা থেকে একটা সম্পর্ক জানতে হয় যে এই তিনটা স্কেলের মধ্যে আসলে সম্পর্কটা কেমন। তো বন্ধুরা এই তিনটি স্কেলের মধ্যে আমরা সম্পর্কটা বের করার চেষ্টা করি। মনে রাখবা সম্পর্কটা বের করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে স্কেলের সঙ্গে আমরা যাকে তুলনা করব, ধরে নাও আমরা সেলসিয়াস স্কেল প্রথমে নিলাম, সেলসিয়াস স্কেলকে তোমরা চাইলে আসলে টি সি দ্বারা প্রকাশ করতে পারো, মানে ক্যাপিটাল টি দ্বারা, তো আমি সেটা পরে লিখতেছি। তাহলে সেলসিয়াস স্কেল মাইনাস, নিয়মটা হচ্ছে তিনটা স্কেলের মধ্যে যখন সম্পর্ক বের করবো তখন নিয়মটা হচ্ছে যে সেলসিয়াস স্কেল মাইনাস সেলসিয়াস স্কেলের আইস বিন্দু মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস ভাগ সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক তার মানে কি 100 মাইনাস সেলসিয়াস স্কেলের 0 বিন্দু মানে আইস বিন্দু অর্থাৎ কি 0 ইকুয়াল। খেয়াল করো এরপরে কি আমরা বললাম ফারেনহাইট স্কেল, তাহলে ফারেনহাইট স্কেল মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক তার মানে কি 32 ডিগ্রি ফারেনহাইট, এরপর ভাগ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক তার মানে কত 212 মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক তার মানে কত 32 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল। আবার দেখো কেলভিন স্কেলের ক্ষেত্রে, তাহলে কেলভিন মাইনাস কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক তার মানে কত 273, আমরা 0.15টাকে নিচ্ছি না, ওটা খুবই সামান্য তো নিচ্ছি না। এরপরে ভাগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক, কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 373, তাহলে মাইনাস কত হবে 273। এটা হচ্ছে নিয়ম। দেখো আমরা যে স্কেল নিচ্ছি সেই স্কেল মাইনাস সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ভাগ সেই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, সেম কাজ করলাম। এখন যদি আমরা এদের মধ্যে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করি তাহলে দেখো আমরা পাচ্ছি হলো সি ডিভাইডেড 100 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে 180 ইকুয়াল দেখো কে মাইনাস 273 ভাগ 100। এবার খেয়াল করো বন্ধুরা, যেহেতু এর মধ্যে পাচ্ছি আমরা 100, এর মধ্যে পাচ্ছি 180, এর মধ্যে পাচ্ছি 100, এই তিনটার মধ্যে আমরা যদি 20 দ্বারা ভাগ করি, এই তিনটি হরকেই যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো। দেখো তো সি ভাগ 100 আছে, 100 কে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত 5, তাহলে আমরা লিখতে পারি যে সি ডিভাইডেড 5 ইকুয়াল। এবার দেখো এফ মাইনাস 32, আমি কিন্তু লব কে করতেছি না, আমি কিন্তু হরকে ভাগ করতেছি, তাহলে উপরে ঠিক থাকবে, তাহলে এফ মাইনাস কত 32 ভাগ এখানে 180 কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো কত 9। এরপরে খেয়াল করো আমরা এইটাকে ইকুয়াল লিখলাম, লিখে এই যে কেলভিন স্কেলে উপরের জিনিস অর্থাৎ লবের কিন্তু আমরা ভাগ করছি না, আমাদের লবটাকে ঠিক থাকবে, কে মাইনাস কত 273, কে মাইনাস 273 ভাগ আবারও নিচে আছে কত 100, তার মানে 20 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা 5। এইটাই হচ্ছে তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা, যে সেলসিয়াস স্কেল ভাগ 5 ইকুয়াল ফারেনহাইট স্কেল মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ভাগ 9 ইকুয়াল কেলভিন স্কেল মাইনাস কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ভাগ 5। এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক, এখান থেকে আমরা যে কোনো একটা তাপমাত্রায় কিন্তু অঙ্ক করতে পারি। তো অঙ্কগুলো আমি আগামী পর্বে তোমাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা এবার দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি। আমি তোমাদের একটু আগে বললাম যে তোমাদের বইয়ে কে দ্বারা প্রকাশ করা আছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমরা চাইলে লিখতে পারি যে টি সি ভাগ
5 ইকুয়াল টি এফ মাইনাস 32 ভাগ 9 ইকুয়াল টি কে মাইনাস 273 ভাগ 5। এইটাই হচ্ছে তোমাদের তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক। এই তিনটি স্কেলের মধ্যে সম্পর্কটা তোমরা বুঝলেই ইনশাআল্লাহ টপিকটা বুঝে যাবে। এরপর দেখো অভ্যন্তরীণ শক্তির ধারণা। তো অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা আসলে কি? মনে রাখবা, পদার্থের তাপমাত্রা পরিবর্তনের কারণে পদার্থের যে সকল ধর্ম নিয়মিত পরিবর্তন হয় সেটাকে আমরা বলতে পারি পদার্থের তাপমাত্রিক ধর্ম। তো অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা কি? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে নিজেদের মধ্যে শক্তি, আন্ত আণবিক শক্তি। অর্থাৎ একটা পদার্থের ক্ষেত্রে ধরে নিলাম আমরা পানি, তো পানির ক্ষেত্রে মানে কি, পানির একটা অণু পানির অপর আরেকটা অণুর মধ্যে একটা আকর্ষণ শক্তি থাকবে না? অবশ্যই থাকবে। এই নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি, এটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। আবার ধরে নিলাম একটা বরফ বিন্দু বা বরফ, এই বরফের প্রত্যেকটি অণুর সাথে আরেকটা অণুর মধ্যে একটা আকর্ষণ থাকবে না? অবশ্যই থাকবে। মনে রাখবা, আকর্ষণ ব্যতীত পৃথিবীতে কোনো পদার্থ গঠিত হয় না। পৃথিবীতে যত পদার্থ আছে সকল পদার্থের নিজের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করে, আর এই আকর্ষণ শক্তিটা কি বলা হয় কি? অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা কি তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝে গেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।